আমি আপনার কাছে এই মুহূর্তে জানতে চাচ্ছি বলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয় এটা কত সালে স্থাপিত হয় এবং আপনি এখানে কবে জয়েন করেন? ধন্যবাদ। বলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়টি 1966 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটা স্বর্গীয় ক্ষেত্রনাথ বিশ্বাস, তিনি একজন দানবীর ছিলেন এবং এলাকার খুবই ধনাঢ্য পরিবারের। প্রথমত তিনি এই স্কুলটি করবার জন্য জায়গা দেন। প্রাথমিক বিদ্যালয়টিও ওনার জায়গাতেই প্রতিষ্ঠিত হয়েছে। পরবর্তীতে এলাকাবাসীর সহযোগিতায় ক্রমান্বয়ে অনেক জায়গায় এখন বিদ্যালয়ের ক্যাম্পাস বেশ 1 একর 38 শতক জায়গার মধ্যে বিদ্যালয়টি এখন প্রতিষ্ঠিত হয়ে আছে। এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা রয়েছে। আমি আপনার এই মাধ্যমে ক্ষেত্রনাথ বিশ্বাস এবং এলাকাবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে এই বিদ্যালয়টি তারা আন্তরিকতার সাথে গড়ে তোলার জন্য। আমি যোগদান করেছি মূলত সহকারী শিক্ষক হিসেবে প্রথমে 1989 সালে। আচ্ছা। তারপরে আমি এই বিদ্যালয়ে 2011 সালে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি। অদ্যাবধি পর্যন্ত এখনও আমি প্রধান শিক্ষক হিসেবেই আছি। আমরা চেষ্টা করছি স্কুলটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মানুষ গড়ার কারিগর হিসেবে এত সুন্দর একটি পেশা আপনি বেছে নিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি ভোলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয় বরাবরের মতন ভালো ভালো রেজাল্ট আপনার উপহার দিয়ে এসেছেন। তো এই 2026 সালে আপনাদের পরীক্ষার্থীর সংখ্যা কতজন এবং ভালো রেজাল্টের জন্য কি কি প্রস্তুতগুলো নিয়েছেন ছাত্র, শিক্ষক, অভিভাবক মিলে? ধন্যবাদ। আসলে এখন বর্তমান সময়ে যে পড়ালেখার অবস্থা, শিক্ষার্থীরা বিদ্যালয়মুখী হতে চাচ্ছে না, পড়ালেখা করতেই চাচ্ছে না একদম। এটার অবশ্য একটা আমাদের যে বিগত সরকারের সময়ে পরীক্ষা পদ্ধতিটা উঠিয়ে দেবার কারণে একটা বিমুখতা তৈরি হয়েছে পড়ালেখার প্রতি, শিক্ষার্থীদের বিমুখতা তৈরি হওয়ার কারণে এবং মাঝে করোনাকালীন সময়ে কিছুটা অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছিল। এইসব কারণেও শিক্ষার্থীরা এখন একেবারে পড়ার টেবিলে বসতে চাচ্ছে না। ফলে পড়ালেখা থেকে তারা পিছিয়ে গেছে। অবশ্য বর্তমান সরকার আমাদের এই যে ইন্টারিম গভর্নমেন্ট আসা আবার পরীক্ষা পদ্ধতিটা চালু করেছে। আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদেরকে টেবিলমুখী পড়ামুখী করবার জন্য, বইমুখী করবার জন্য। তারা ভালো করবে সামনে, যদিও পেছনে খুব একটা ভালো করতে পারে না এইসব কারণে। আমাদের এবারের পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 76 জন। 76 জন পরীক্ষার্থী। এখানে কি 25 সালের কিছু পরীক্ষার্থী কি অ্যাড হয়েছে? 2025 সালের পরীক্ষার্থী ছিল 114 জন। তার মধ্যে তারা সে বছর পাশ করেছিল 62 জন। আমাদের একটা এ প্লাস ছিল, যদিও আমরা অনেকগুলো এ প্লাস আশা করেছিলাম। অল্প নম্বরের ব্যবধানে তারা ওই এ প্লাসটা তারা পায়নি। এবার ইনশাআল্লাহ আমরা আশা করতেছি যে আরও ভালো রেজাল্ট হবে। আমরা এদের অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করেছি, গার্জিয়ানদেরকে আমরা নিয়ে মিটিং করেছি, অভিভাবকদেরকে, এবং আমরা যে বাড়ি বাড়িতে যাই তাদের পড়ালেখার মান আমরা দেখছি, এরা পড়ালেখা করে কিনা হোম ভিজিট আমরা করছি, আমাদের শিক্ষকরা সেটি করছেন। আমরা অনেক ভালো করি। অনেক আগেই বিদ্যালয়টি ডিজিটালাইজ আমরা করেছি। যেমন এর মধ্যে প্রথমত আমরা আমাদের ওয়েবসাইট আছে, নিজস্ব ওয়েবসাইট, এবং আমাদের একটা সফটওয়্যার আছে। আমরা সফটওয়্যারের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের ফলাফল প্রস্তুত করা থেকে শুরু করে তাদের হাজিরা ইত্যাদি ইত্যাদি, এখন আপনার তাদের রুটিন, তাদের নোটিশ, এগুলো আমাদের এই ওয়েবসাইটে এবং আমাদের এই যে সফটওয়্যারে আমরা দিয়ে থাকি। তারা ঘরে বসে থেকেই তারা ফলাফল দেখতে পারে, তাদের ফলাফল ডাউনলোড করতে পারে। তাছাড়া আমাদের শিক্ষকরা ক্লাস নেন কী বলে ডিজিটাল ক্লাস, প্রজেক্টরের মাধ্যমে তারা এই ক্লাসগুলো নিয়ে থাকেন। বিদ্যালয়কে আমরা সিসি ক্যামেরার অন্তর্ভুক্ত করেছি, দিয়ে যেতে হবে। আমাদের এখানে যথেষ্ট দক্ষ আছেন, শিক্ষক আছেন যারা আইসিটির, আমাদের আইসিটির শিক্ষক আছেন, কম্পিউটার ল্যাব অপারেটর আছে। আমাদের এখানে একটা ডিজিটাল আইসিটি ল্যাব আছে, এটা সরকার থেকে। এখানে 17টা আপনার ল্যাপটপ আছে। আমরা আমাদের শিক্ষার্থীদেরকে এই ল্যাবের মাধ্যমে তাদেরকে আমরা ডিজিটাল পদ্ধতিতে বা শিক্ষা দিতে আমরা চেষ্টা করি। এবং এখন বর্তমান যুগে এই ডিজিটাল পদ্ধতি ছাড়া বা আইসিটির
আইসিটির কোনো বিকল্প নেই এখন। আইসিটির হ্যাঁ। মাধ্যমে তো গুরুত্বপূর্ণ বিষয়। মোবাইল এখন এটা একটা মহামারী আকার ধারণ করেছে। হ্যাঁ। আমি মনে করি আমরা অভিভাবকদেরকে নিয়ে মিটিং করেছি, অনেকগুলো মিটিং করেছি। আমরা বলেছি যে যদিও একটা সময়ে মোবাইলের ধারস্থ হতে হয়েছে, অর্থাৎ করোনাকালীন সময়ে করোনাকালীন, হ্যাঁ। মোবাইল তারা ব্যবহার করেছে, কিন্তু এই মোবাইল ব্যবহার করে ওরা মূলত সঠিক ব্যবহারটা করতে পারে নাই। মোবাইলের যে খারাপ দিকটা আছে অনেক সময় তারা ওই দিকে ঝুঁকে যায়। এই কারণে এই যে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল আমরা নিষিদ্ধ করেছি, যে মূলত শিক্ষার্থীদের হাতে মোবাইল থাকবেই না। এটা আমরা অভিভাবকদেরকে নিয়ে মিটিং করে গার্জিয়ানদেরকে সচেতন করেছি, এবং স্কুলে তো একেবারেই অ্যালাউ না। স্কুলে তো কোনো ফোন মোবাইল মানে কোনো মোবাইল আনতে পারে না, অ্যান্ড্রয়েড কেউ নিয়ে আসতে পারে না। অনুরোধ করেছি শিক্ষার্থী তাদের ছেলে মেয়েদেরকে যেন ওই মোবাইল থেকে দূরে রাখে। এর মাধ্যমে আমি বাংলাদেশের সকল নাগরিককেই বলবো যে মোবাইল কোনো ছাত্রের হাতে, অর্থাৎ অ্যান্ড্রয়েড মোবাইল ছাত্রের হাতে থাকলে তার ভবিষ্যৎ অন্ধকার, তার পড়ালেখা হবে না। এটা এবং আমি বিশ্বাস করি যে আমার এই অনুভূতির সাথে একমত হবেন অনেকে। অ্যাক্টিভিটিস আমাদের যে সহপাঠ্যক্রমিক কার্যক্রম, এটা আমাদের এই বিদ্যালয় ভোলাকোট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয় নাসিরনগর উপজেলার অন্য যে কোনো বিদ্যালয় থেকে এগিয়ে আছে। প্রথমেই যদি বলি, আমরা অনেক কাল আগে থেকেই আমাদের এই বিদ্যালয়ে বার্ষিকী সূচনা নামে স্কুল বার্ষিকী আমরা প্রকাশ করছি প্রতি বছর। অত শ্রীনগর উপজেলায় আর কোনো বিদ্যালয়ে এই বার্ষিকী প্রকাশ করে কিনা আমার জানা নেই। কবিতা লেখে তাদের মনের ভাব প্রকাশ করতে পারে, বিভিন্ন কৌতুক লিখছে, কবিতা লিখছে, গল্প লিখছে। এই যে এটার মাধ্যমে ওরা মানে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারতেছে, বা তাদের স্বপ্নের সীমানায় তারা পৌঁছতে পারতেছে। আন্দোলনের অংশবিশেষ আমাদের স্কাউট দল আছে, তো এখানে ডে ক্যাম্প হয়, আমাদের সেটি করে থাকেন, আমরা তাকে সাপোর্ট দিই। এর সদস্য ছেলেমেয়েরা এরা সমাজে বিভিন্নভাবে তারা কাজ করছে, সমাজে বিভিন্ন খেলাধুলা, বিভিন্ন ইভেন্টে আমরা ভালো করছে, আমাদের ছেলেমেয়েরা ভালো করছে। বাল্য বিবাহ, ইভটিজিং, এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ। মাদক এটি তো সমাজকে ধ্বংস করে সমাজ ধ্বংস করে ফেলে। মাদক এটিও মানে আমাদের সমাজ নষ্ট করবার জন্য এটিও একটি মহামারী সমাজে আমরা লক্ষ্য করছি। কিন্তু আমাদের ছেলেমেয়েরা মাদকের দিকে তাদের কোনো আগ্রহ নাই, বা তারা মাদকের দিকে ঝুঁকছে না। আমরা এখানে তাদের কুফল সম্পর্কে আমরা ধারণা দিচ্ছি, আমরা নৈতিক শিক্ষাটা এখানে ভালো মতো দিতে চেষ্টা করি। গড়ে উঠে ছেলেমেয়েরা, তাহলে এরা কখনোই অন্যায় করতে পারে না, মাদকে আসক্ত হতে পারে না, দূরে আছে গ্রহণ করা উচিত। আমি সরকারকে অনুরোধ করব, যদিও আমরা জানি যে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে, এই মাদক চলবে না, মাদক কারবারি, মাদক সেবনকারী এদের ঠাঁই নেই। তিনি ঘোষণা দিয়েছেন, এমপি মহোদয় জিরো টলারেন্স ঘোষণা করেছেন, এবং আমি এই আপনার মাধ্যমে আমাদের মাননীয় এমপি মহোদয় জনাব এম.এ. হান্নানকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পক্ষ থেকে শুভকামনা জানিয়ে বিদায় রেখে টানছি। ধন্যবাদ।